এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকে রাজ্য দেশ বিদেশের একাধিক এক্সক্লুসিভ সংবাদ আপনাদের দোরগোড়ায় মুঠোফোনে পৌঁছে দিচ্ছি আমরা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলের সংবাদ আপনি প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন এবার বিস্তারিত সংবাদগুলি দেখে নিচ্ছি আমরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বাংলার ছাত্র সমাজের জোরদার নবান্ন অভিযান। নবান্ন অভিযান রুখতে ৮,০০০-এর অধিক পুলিশ মোতায়েন মমতা সরকারের। নবান্ন অভিযান ঘিরে সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুলিশ। তবে ভোগান্তির আশঙ্কা থাকছেই দুপুর ১২টায় জমায়েত হবার নির্দেশ দিয়েছে নবান্ন অভিযানের সংগঠকরা। লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট, সকাল ৯টার পর থেকে ভিড় জমতে শুরু হবে। মূলত কলেজ স্কোয়াড সহ শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল যেতে পারে নবান্নের উদ্দেশ্যে। সেই মোতাবেক কলকাতা প্রান্তে মূলত দুটি জায়গায় বিরাট প্রস্তুতি সেরে রেখেছে লালবাজার। হাওড়া ব্রিজের দিকে অ্যাপ্রোচ রোড এবং ব্র্যাবরন রোড স্ট্যান্ড রোড ক্রসিংয়ের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে রাজ্য পুলিশ। অপরদিকে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে হেস্টিং ক্রসিং ফারলং রোড টার্প ভিউতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সমস্ত কটি র্যাম্পের মুখ সহ শহরের মোট ১৯টি জায়গায় পাকাপোক্ত ব্যারিকেড লাগানো হয়েছে। সোমবার বিকেল থেকেই হেস্টিংস, প্রিন্সেপ ঘাট, খিদিরপুর রোডে মাটি খুঁড়ে গাছের গুঁড়ি দিয়ে ব্যারিকেড বসানো হয়েছে। ৫টি জায়গায় অ্যালুমিনিয়ামের পাকা ব্যারিকেড লাগিয়েছে লালবাজার। শুধু তাই নয়, শহরের জমায়েত স্থল হিসেবে কলেজ স্কোয়াডে অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জানিয়েছেন, শহরের আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হচ্ছে ৬,০০০-এর বেশি পুলিশ কর্মী। অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারের তদারকিতে ৮ জন যুগ্ম কমিশনার, ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে। একই সঙ্গে কলকাতা পুলিশের স্পেশালাইজড ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাব থাকছে সবকটি স্পর্শকাতর পয়েন্টে। অপ্রীতিকর পরিস্থিতি, বেআইনি জমায়েত হঠাতে হেস্টিংস, হাওড়া ব্রিজ, অ্যাপ্রোচ রোড, কলেজ স্কোয়াডে ওয়াটার ক্যানন, কাঁদানে গ্যাসের সেল প্রস্তুত রাখছে লালবাজার। একই সঙ্গে জমায়েত শুরু হলেই ড্রোন নজরদারি চালাবে কলকাতা পুলিশ। এছাড়াও অভিযানকারীদের রুখতে প্রায় আরও অতিরিক্ত ২,০০০ পুলিশ মোতায়েন করছে হাওড়া পুলিশ কমিশনারেট। নবান্ন অভিযানে ট্রেনে করে আনা হচ্ছে অস্ত্র, আশঙ্কায় বাড়তি তল্লাশি ৩টি স্টেশন জুড়ে। আজ মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা রাজ্য পুলিশের। এডিজি সুপ্রতিম সরকারের নির্দেশে সতর্কতা জারি রেল চত্বরে। সোমবার বিকেল থেকেই হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনে কড়া নজরদারি শুরু হয়েছে। রেল পুলিশ কর্তাদের কথায় ভিন রাজ্য থেকে এসে পশ্চিমবাংলায় সন্ত্রাস চালানোর মতো কার্যকলাপ হতে পারে আজকে। সাদা পোশাকে চলছে জোরদার নজরদারি। বাইরে থেকে যেই সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে, কারণ আশঙ্কা করা হচ্ছে ব্যাগে করে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র এবং ইট পাথর অন্যান্য অস্ত্রশস্ত্র। আজ নবান্ন অভিযানে বডি পড়বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। ইতিমধ্যে তৃতীয় বিজেপি নেতা গ্রেপ্তার, ধরা হলো ঘাটাল থেকে। আজ মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দুটি গোপন ভিডিওর সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃতীয় অভিযুক্ত বিপ্লব মালকে আটক করল পুলিশ। সূত্রের খবর, তিনি চন্দ্রকোনা ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। এই ঘটনায় সোমবার সকালে অন্য ২ অভিযুক্ত বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়কে আটক করেছিল পুলিশ। তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে আনা ভিডিওয় তাদের দেখা গিয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে তৃণমূল সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিল, আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করেছে বিজেপি। সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, একটা বড় চক্রান্ত চলছে আজকের নবান্ন মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি, ওরা বলছে বডি চাই। পরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেন কুণাল ঘোষ। তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে একটি শব্দ। কেউ বলছেন বডি চাই, কেউ বলেছেন বডি পড়বেই, রাবার বুলেট চলবে। ভিডিওয়ে তারা এও দাবি করেছেন যে ২৭ তারিখের আজকের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ হিসেবে বলা হচ্ছে, বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হয় না। তৃণমূলের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রাজ্য বিজেপি। বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এখন অদ্ভুত আচরণ করছে তারা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন, তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপির বদনাম করবার চেষ্টা করছে।
আরজি কর নিয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা সকলেই জানে, গোটা রাজ্যবাসী জানে। কিন্তু শাসক দলের প্রকাশ্যে আনা ভিডিও নিয়ে শোরগোলের মধ্যেই আটক করা হলো ঘাটালে বিজেপির তৃতীয় নেতাকেও। এবার খুলে দেওয়া হলো ভারতের ফারাক্কা বাঁধের সমস্ত কটি গেট। চিন্তায় মুর্শিদাবাদ, প্রবল সমস্যায় তীব্র সংকটে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। বিহার এবং ঝাড়খণ্ডে ভারী এবং টানা বৃষ্টির কারণে ভারতের ফারাক্কা ব্যারেজ থেকে আবারও জল ছাড়া হলো সোমবার। বন্যার আশঙ্কা ভারতের মুর্শিদাবাদের একাধিক জায়গায়। ইতিমধ্যে বানভাসী বাংলাদেশ, প্রাণহানি, সম্পত্তির ক্ষতি হয়েছে। বাংলাদেশে ফারাক্কা থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হতে পারে আবারও বাংলাদেশের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। সূত্রের খবর, সোমবার ফারাক্কা বাঁধ দিয়ে সারা দিনে 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বাঁধ প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে আপ স্ট্রিমের অতিরিক্ত জল ব্যারেজে আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। নিম্ন অববাহিকার তুলনায় উচ্চ অববাহিকায় বৃষ্টিপাতের মাত্রার ওপর নির্ভর করে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে অত্যধিক বৃষ্টি হয়েছে। তার ফলে ফারাক্কা ব্যারেজে জলস্তর প্রবল বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জল ধারণের মাত্রা 77.34 ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে, যা বিপদ সীমা অতিক্রম করেছেই বলে জানা যাচ্ছে। সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ডিরেক্টর জিডি দেশপান্ডে জানিয়েছেন, এখন ফারাক্কা ব্যারেজের সমস্ত কটি গেট খুলে দেওয়া হয়েছে। ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দুশ্চিন্তা বাড়ছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে স্থানীয় বাসিন্দারা। প্রবল সংকটে চিন্তায় রয়েছেন বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বাসিন্দারাও। বর্তমান বাংলাদেশের নৈরাজ্য এবং অরাজকতা পরিস্থিতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন, আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন এই দুই নেতা। সোমবার 26 আগস্ট রাতে নিজের এক স্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বিশ্বের নানা বিষয়ে আমরা বিশদভাবে মত বিনিময় করেছি। নরেন্দ্র মোদী আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কন্যাকে ধর্ষণ করতে পারলে 10 কোটি টাকা পুরস্কার। ভয়াবহ অভিযোগ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের কন্যাকে নির্যাতনের হুমকি। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকা কন্যার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির ভিডিও সামনে আসতেই কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে পক্সো আইন অন্যান্য ধারায় মামলা করতে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকাকে নিয়ে যে মন্তব্য করেছে ওই ব্যক্তি, তা কঠোর শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। এই ব্যাপারে সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপারকে চিঠি পাঠিয়েছেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এবার থেকে খুব সহজেই আপনি নিতে পারবেন লোন বা ঋণ, বড় ঘোষণা ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই গোটা ভারতবর্ষ জুড়ে খুচরো আর্থিক লেনদেন ব্যবস্থা খোলনচোখে বদলে দিয়েছে। তারই আদলে এবার অনলাইন ঋণ বা লোনের জন্য পৃথক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেটির পোশাকি নাম ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস বা ইউএলআই। সোমবার বেঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক কনফারেন্সে এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, ইউএলআই এর মাধ্যমে খুব সহজে লোন বা ঋণ মিলবে এবার থেকে। এর ফলে সবথেকে বেশি লাভবান হবেন কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত মানুষ, ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসায়ীরা। ঋণদানের প্রক্রিয়াকে সহজতর এবং নির্ঝঞ্ঝাট করার লক্ষ্যে গত বছর পরীক্ষামূলকভাবে পিএলআই চালু করেছিল রিজার্ভ ব্যাংক। তাতে প্রাথমিকভাবে প্রচুর সাফল্য মিলেছে। তাই এবার দেশ জুড়ে এই সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
তিনি জানিয়েছেন ইউপিআই দেশের পেমেন্ট ইকোসিস্টেমকে আমূল বদলে দিয়েছে। একইভাবে ইউএলআই ঋণ দানের ক্ষেত্রটিকে আমূল বদলে দেবে বলে তার আশা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এদের জানিয়েছেন ইউএলআইতে থাকবে একটি সুগঠিত ডিজিটাল তথ্য ভাণ্ডার। তার মধ্যে অন্যতম বিভিন্ন রাজ্যের জমির তথ্য থাকবে। ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ের সম্মতির ভিত্তিতে এই তথ্য ব্যবহার করা যাবে। এর ফলে ক্ষুদ্র গ্রামীণ ঋণ গ্রহীতারা সর্বাধিক লাভবান হবেন বলে মনে করছেন তিনি। ওড়িশায় ভয়াবহ বার্ড ফ্লু সংক্রমণে মারা হলো 5,000 মুরগি। বার্ড ফ্লু সংক্রমণ রুখতে ওড়িশায় 5,000 মুরগি খতম করা হলো। পুরী জেলার পিপলি এলাকায় সম্প্রতি এই ভাইরাসের সন্ধান মিলেছে। তারপরে সংক্রমণ ঠেকাতে মুরগি মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোগ নিয়ন্ত্রণ বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জগন্নাথ নান্দ জানিয়েছেন শনিবার 300 মুরগি মেরে ফেলা হয়েছে, রবিবার প্রায় 5,000 মুরগি মেরে ফেলা হয়। তিনি জানিয়েছেন পিপলিতে মোট 20,000 মুরগি মেরে ফেলার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। সম্প্রতি পিপলি এলাকায় একটি পোলট্রিতে 1,800 মুরগি মারা হয়। রাজ্য সরকারের তরফে সেখানে পশু চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে ইতিমধ্যে। সংক্রমণ রুখতে ওই পোলট্রি ফার্মগুলির চারপাশের 1 কিলোমিটার এলাকার সমস্ত পোলট্রির মুরগি মেরে ফেলা হবে। একই সঙ্গে আগামী 5 মাস সেখানে কোনো মুরগি রাখা যাবে না বলেও জানানো হয়েছে। আবারও বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, ত্রিপুরায় ফের আটক করা হলো 5 বাংলাদেশি নাগরিককে। বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। এবার ত্রিপুরায় ধরা পড়ল আরও 5 বাংলাদেশি নাগরিক। রবিবার তাদের গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতরা সকলেই বাংলাদেশের রাজশাহীর চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। তারা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে জানা যাচ্ছে। অপরদিকে ভয়াবহ জঙ্গি হামলা, বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের গুলি করে হত্যা। ভয়াবহ জঙ্গি হামলায় মৃত 23, হাড়হিম করা জঙ্গি হামলা পাকিস্তানে। বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের রীতিমতো নামিয়ে গুলি করে হত্যা করা হলো। জঙ্গি হামলায় 23 জনের মর্মান্তিক মৃত্যু। ইতিমধ্যে মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নারকীয় ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায়। জানা গিয়েছে এদিন জাতীয় সড়ক অবরোধ করে একাধিক বাস থামায় জঙ্গিরা। প্রথমে বাস থেকে যাত্রীদের নামায়, এরপর সকলের পরিচয়পত্র দেখে বেছে বেছে 23 জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতী। 23 জন যাত্রীকে গুলি করে হত্যা করবার পর 12টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ওই জঙ্গিরা। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 29 জন প্রাণ হারালেন। এর মধ্যে মহিলা শিশু রয়েছেন 3 জন। রাওয়ালকোটের একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে কহুলা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। চলছে উদ্ধার কাজ। লাদাখের মানচিত্র বদলে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন 5টি জেলার নাম ঘোষণা। লাদাখের মানচিত্রে বদল, কেন্দ্রীয় সরকারের নতুন 5টি জেলার নাম ঘোষণা হলো সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন লাদাখের নতুন 5টি জেলার নাম। ওই 5টি জেলা হলো জাংস্কার, দ্রাস, সাম, নুব্রা এবং চাংথাং। সমাজ মাধ্যমে লাদাখের নতুন 5টি জেলার নাম ঘোষণা করে অমিত শাহ জানিয়েছেন উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী সরকার। এর ফলে লাদাখের প্রত্যন্ত এলাকার মানুষরা এবার অতি সহজে সরকারি পরিষেবা পেয়ে যাবেন। সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করে লিখেছেন, তার বক্তব্য উন্নত প্রশাসন উন্নয়নের স্বার্থে লাদাখের এই পরিবর্তন আনা হলো। প্রসঙ্গত 2019 সালে 370 অনুচ্ছেদ প্রত্যাহার করবার পর জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। 2019 সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে লাদাখ। এতদিন পর্যন্ত লাদাখে 2টি জেলা ছিল, লেহ এবং কার্গিল। পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় আজ কেমন থাকবে আবহাওয়া দপ্তর হতে প্রাপ্ত লেটেস্ট রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 48 ঘন্টাতে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণবঙ্গের এই 4টি জেলায় আজকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।